হ্যাঁ, ছাত্র আন্দোলনের সাথে ছিলাম, আছি, থাকবো। 1.5 ঘন্টা আমি ট্রাফিকের মতো কাজ করেছি। এখন আমরা দরজায় মেইন গেট খুলে যে ঢুকবো, কিভাবে ঢুকবো? আমরা দেয়াল টপকে ওখানে গেট খুলে তারপর ওখানে বসেছিলাম সবাই। বাংলাদেশে প্রধান প্রোটাগনিস্ট 2 জন বাদে ও তোমরা কি মানুষ নাকি তোমরা অন্য জীবজন্তু? মানে অ্যাটিটিউডটা এরকম। দিদিকে কল করেছি, কল করার পর দিদি যেটা বললো যে আমি তো কিছু জানি না বাবা। আমার উপরে জুনি এত খেপা। হ্যাঁ, আমি এটা বুঝলাম যে ওই যে আলো আসবে গ্রুপে যখন আমার স্ক্রিনশট দিছে, তখন আমি চিন্তা করলাম, আরে অরুণা বিশ্বাস দিদি বাঙালি হচ্ছে মিরাকল করতে পারে। বুবলি খুব ভালো কাজ করছে, আমার ভালো লাগে। যে আমি সাকিব ভাইকে অনেক ভালোবাসি। পরি ইদানিং খুব ভালো অভিনয় করে। মাহি আপুকে খুব ভালো লাগে। দীর্ঘ একটা পথ পাড়ি দিয়ে বিভিন্ন সময় মুক্তির তারিখ পিছিয়ে অবশেষে মুক্তির দোরগোড়ায় মধ্যবিত্ত, ঠিক এই মুহূর্তে অনুভূতিটা কি আপনার? 2025 সালের 3রা জানুয়ারি, যেটা বাংলাদেশের মানে এই বছরের প্রথম চলচ্চিত্র যেটি হলে রিলিজ হচ্ছে, এটা খুবই আনন্দের বিষয় সেই চলচ্চিত্রেরই একজন শিল্পী হিসেবে। এবং বলবো যে এই অনুভূতিটা আমি বুঝতে পারবো, কিংবা শিশির বুঝতে পারবে, বা এই সংশ্লিষ্ট যারা আমরা আছি তারাই বুঝতে পারবো যে এরকম বছরের শুরুতেই একটি চলচ্চিত্র রিলিজ হওয়া নিজের, সেটা কতটা আনন্দের। এবং আনন্দটা পরিপূর্ণতা পাবে তখনই যখন হলে দর্শক যাবে। তো মধ্যবিত্ত পরিবারে যারা আছেন তারা আমার মনে হয় আগ্রহী হবেন এই নাম দেখেই। তারপরে যখন হলে যাবেন তখন নিজের জীবনের সাথে প্রত্যেকটি চরিত্রের সাথে কারো না কারো মিলেই যাবে। আমরা এবার একটু শিশিরের কাছে আসতে চাই। মধ্যবিত্ত সিনেমার মাধ্যমে আপনার ঢালিউডে পথ চলা শুরু হচ্ছে, আপনি আসলে ঠিক কতটা এক্সাইটেড? ভালো লাগাটা অন্যরকম কাজ করছে, কারণ এটা এক্সপ্লেন করতে পারবো না। একে তো হচ্ছে ফার্স্ট ফিল্ম, আর এক হচ্ছে নতুন বছরের শুরুটাই আমি করছি ভালো কিছু দিয়ে। আর আমার সবসময় একটা জিনিস চাওয়া থাকে আমাদের বাংলাদেশের অডিয়েন্সের কাছে, যে আমরা যারা নিউ আছি, ভালো কিছু করার চেষ্টা করছি, আমাদেরকে যদি খুব সুন্দরভাবে গ্রহণ করে আমাদের কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। সো মুভিটা সাপোর্ট করবে সবাই, তাহলে অনেক বেশি কনফিডেন্স পাবো, হয়তো নেক্সটে অনেক আরো ভালো কাজ করতে পারবো। এলিনা শাম্মী আপু, আপনার কাছে জানতে চাই, এই যে নতুন নায়ক কে আপনার সঙ্গে প্রথম কাজ করলো, তার ক্যারিয়ারের প্রথম সিনেমা, তো আপনার কাছে কেমন মনে হয়েছে? সেটা অবশ্যই আমি বলবো, সেটা আমাদের প্রেস মিটেও আমি বলেছিলাম। তার আগে বলি যে আমাদের এই চলচ্চিত্রটি 2-3 লটে কাজ হয়েছে। তো প্রথম লটে আমি কিন্তু তাকে পাইনি, এবং তখন আমি জানিও না যে হিরো কে থাকছেন, মেইন হিরো কে থাকছেন। তো সত্যি কথা বলতে যে এটা যে আমি আমার চলচ্চিত্রের খাতিরে বলছি বা আমার পাশে আর্টিস্ট বসে আছেন তাই বলছি, তা না। নতুন হিসেবে যথেষ্ট ডেডিকেটেড এবং পটেনশিয়াল আছে। তো এটা বলবো যে ও যেটা বললো কিছুক্ষণ আগে, যে আমরা নতুন, আমরা উৎসাহ পেলে কাজ করার জন্য আমরা আরো একটু মানে ভালো করতে পারি, উৎসাহিত হই। তো সেইটাই দর্শকদের হলে যে ওকে উৎসাহিত করতে হবে। ও যে ভালো করেছে না মন্দ করেছে এটা তো দেখতে হবে। সমালোচনা তো পরের বিষয়, দেখতে তো হবে আগে, তারপরে সমালোচনা করুক। আমাদের এখানে একটু ট্রেন্ডটা এরকম হয়ে গেছে, দেখলামই না সমালোচনা শুরু হয়ে গেল, তো এতে আমি নিরুৎসাহিত হয়ে যায় আর্টিস্ট। আপনার কথা প্রসঙ্গে একটা বিষয় টানতে চাই, যেটা হচ্ছে আপনি দীর্ঘদিন ছোট পর্দায় কাজ করেছেন, বড় পর্দায় অনেক সুপারহিট সিনেমা তো আপনি কাজ করে ফেলেছেন। তো এই যে আপনি বলছিলেন যে আপনি যখন প্রথম সিনেমা শুটিং করতে যান আপনি জানতেন না নায়ককে, তার মানে আপনি জানতেন যে আপনার যে চরিত্রটা দেয়া আছে সেটা কতটা শক্তিশালী। বা এই যে একটা প্রোডাকশন যখন শুরু হয়, ফুল টিম মেম্বাররা যখন একজন আরেকজনকে না জানে বা প্রোডাকশন সম্পর্কে সবকিছু ডিটেলস না জানে, তখন আসলে সেটা কতটুকু আমাদের জন্য মানে ভালো কাজ হবে। এত প্রস্তুতির ঘাটতি থাকার পরেও একটা ভালো প্রোডাকশন কি আমরা আশা করতে পারি? বাঙালি হচ্ছে মিরাকল করতে পারে খুব বেশি, ঠিক আছে, যে কারণে প্রোডাকশনগুলো ভালো হয়ে যায়। যেমন আমি বললাম যে ও তো জানে না ওর কো আর্টিস্টকে, যেহেতু আমি জানি না, ও তো জানে না ওর কো আর্টিস্টকে। খুব অল্প সময়ের ব্যবধানে ও জানতে পারছে যে ও এই চলচ্চিত্রে কাজ করছে এবং লিড হিরো করছে এবং আমি ওর কো আর্টিস্ট। এটা তো খুব, তারও তো নতুন হিসেবে আরও বেশি কষ্ট হয়েছে এটা অ্যাবজর্ব করতে। আমার কোনো চলচ্চিত্রে আমার কো আর্টিস্ট কে, এটা নিয়ে আমার কখনোই কোনো মানে দ্বিধা নাই। আমরা কিন্তু ট্রেলারে
যে অংশবিশেষ দেখেছি সেখান থেকে দর্শকের অনেক প্রশ্ন আছে এই চরিত্রটা নিয়ে। আমি সেই বিষয়ে আপনার সঙ্গে ডিটেলস কথা বলবো। তার আগে একটু শিশিরের কাছে জানতে চাই যে শিশির, যখন আপনি জানলেন যে আপনার বিপরীতে এলিনা শাম্মী থাকছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখেছেন? ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে গল্পটা শোনানো হয়েছে, তো গল্পটা শোনার পর না আমার ভালো লেগে যায় যে এত সুন্দর একটা গল্প, এত সুন্দর একটা চরিত্র, এটা আমি প্লে করব। তখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি আমার বিপরীতে কাকে রাখছেন, তখন ওনার কথা বলা হয়। ওকে, ইটস ওকে, আমার কোনো প্রবলেম নেই, বিকজ এখানে না মধ্যবিত্ত সিনেমাটায় রানু, আবির, তারপর আরও যারা আছেন প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, কেউ কাউকে বাদ দিয়ে কিছু করতে পারবে না। ওই যে একটু আগে বললো না যে কো আর্টিস্ট নিয়ে মাথা না ঘামিয়ে আগে নিজের জায়গাটা, মানে নিজের অভিনয়ের যে জায়গাটা সেটাকে শক্ত করা উচিত। কিন্তু শিশির, আমি জানতে চাচ্ছি যে যখন সিনেমাটা শুটিং শুরু হয়ে যায় তারপরে তো আপনি সিনেমার সঙ্গে যুক্ত হন, তো সেই সময়টাতে আসলে আবির হয়ে ওঠার জন্য আপনি কতটুকু প্রস্তুতি নিতে পেরেছিলেন? এটা খুব বেশি কঠিন হয়নি আমার কাছে, কারণ প্রথম যতটুকু অংশ মধ্যবিত্তর হয়েছিল শুটিং, গ্রামের যে দৃশ্যগুলো, সেগুলোতে আবিরের কোনো কাজ ছিল না। যখন শহর থেকে আসে তখনই গল্পটা শুরু হয় আমার, তখন আমার গল্প শুরু হয়, পুরো মুভির গল্প শুরু হয়। আর গ্রামে এটা হচ্ছে সম্পূর্ণ রানুর একটা স্ট্রাগল, রানুর ভালো লাগা, রানুর বেড়ে ওঠা, তার লেখাপড়া অনেক সুন্দর ওই জায়গাটা। যেহেতু রানুর কথা আসছে ঘুরে ফিরে, আমরা আবার একটু রানুর কাছে যেতে চাই। যে আমরা ট্রেলারেও যেটা দেখলাম যে রানু যখন গ্রামে থাকে, সেই কলেজ ড্রেস পরা একটা মেয়ে, সেখানে তার নানান ঘটনা, পরবর্তীতে শহরে আসার পর অনেকের প্রতারণার শিকার হয়, যেটা আমরা ট্রেলার দেখে বুঝতে পেরেছি। আসলে এই আপনার যে স্ট্রাগলটা ছিল গ্রাম এবং শহর, এবং যেভাবে আপনি বিভিন্ন মানুষের কাছে প্রতারিত হয়েছেন, সেই চরিত্রের সেই গল্পটা একটু জানতে চাই। সত্যি কথা বলতে রানুর যে স্ট্রাগল, এটা আসলেই মধ্যবিত্তকে স্পর্শ করবে এবং মধ্যবিত্ত মেয়েরা নিজেদের সাথে রিলেট করতে পারবে। এবং সেই সাথে যে আবিররা, মানে রানু তো হচ্ছে একটা প্রতীকী, সমাজের সব নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়েদের প্রতীক হিসেবে রানু, এবং সেই রানুদের সাথে যে আবিররা হচ্ছে নিজেদেরকে মিলিয়ে ফেলে, পথ চলতে চায়, বিভিন্ন প্রতিকূলতার মধ্যে পড়ে এবং সেখান থেকে রানুদেরকে বের করে নিয়ে আসে। হ্যাঁ, এই রিলেট করতে পারবে, আবিররাও রিলেট করতে পারবে, রানুরাও রিলেট করতে পারবে। যাতে করে আমার মনে হয় যে যদি আপনাদের সহযোগিতা এবং সকলের প্রচেষ্টায় এটা যদি দর্শকের কান পর্যন্ত পৌঁছায় যে একটা চলচ্চিত্র আসছে মধ্যবিত্ত নামে, আমার মনে হয় হলে সবাই যেতে চাইবে একটু হলেও। আমরা গল্প যেটা জেনেছি যে আসলে আপনার গ্রামের সেই সাধারণ মেয়ে থেকে শহরে এসে প্রতারিত হওয়ার পর বা একটা অন্ধকার জীবনের মধ্যে কিন্তু আপনাকে যেতে হয়। শুরুতেই বলছিলেন যে আপনি একদম চরিত্র হয়ে উঠেছিলেন, কিন্তু আমরা আপনার সেই জার্নিটা জানতে চাই যে এই যে অন্ধকার জীবনের একটা চরিত্রকে আপনি পোর্ট্রে করছেন, সেই সময়টা আসলে আপনার জন্য কেমন ছিল বা আপনি আসলে সেটা কিভাবে করলেন? আমরা যারা শিল্পীরা ব্যক্তিগত জীবনে যে যেমন স্বভাবেরই হোক না কেন, চরিত্র আমাদের যেমনই আসে ওটাকেই তো পোর্ট্রে করতে হয়। তো তখন আর ব্যক্তিগত নিজেকে নিয়ে থাকলে আর হয় না, নিজেকে হয়ে যেতে হয় ওই চরিত্রটা, সেটা যেই হোক, সে ভালো চরিত্রের হোক, মন্দ চরিত্রের হোক, অথবা যত বড় চ্যালেঞ্জিং চরিত্রেরই হোক। আমি যদি বিশ্বাস করে কোনো একটা চরিত্রের জন্য নিজেকে সোপর্দ করি যে না, এই চরিত্রটায় আমি অভিনয় করব, তখন শতভাগ বিশ্বস্ততার সাথে, সততার সাথে ওই চরিত্রটা যদি করা যায়, তাহলে আমি মনে করি যে মানুষও বিশ্বাস করে। আমরা কিন্তু এখনো দেখতেই পাচ্ছি যে আসলে এই যে ছবিটা আছে কলেজ ড্রেস পরা, যখন এই ড্রেসটা আপনি গায়ে পরলেন, তখন কি আপনার নিজের কলেজ জীবনের কোনো স্মৃতিতে আপনি ফিরে গিয়েছিলেন? হ্যাঁ, সেটা তো যেন নস্টালজিয়ায় তো মানুষ ভোগেই। তো ওটা একটা কথা বললাম না যে ওই এদিক ওদিক চিন্তা করার সময়ই ছিল না। তখন মনে হয়েছে যে আমি ওই অজপাড়াগাঁয়ের একজন কলেজ ছাত্রী। না, আমি তো শহরে পড়েছি, আমি তো শহরের কলেজের স্টুডেন্ট ছিলাম, কিন্তু ওটা তো একদমই গ্রামের একটা কলেজ ছাত্রী। সেখানে তার কথা আলাদা, তার চালচলন আলাদা, তার পরিবার আলাদা, তার পারিপার্শ্ব আলাদা, সবকিছুই আলাদা। তখন যদি আমি আমার নিজের কলেজের লাইফের কথা চিন্তা করি, আমি তো মেলাতে পারবো না। সেই জন্য
একদমই ওই গ্রামের ওই মেয়েটা হয়েই আমাকে উঠতে হয়েছে। হ্যাঁ, মনে তো অবশ্যই পড়ে যে এই কলেজ ড্রেস, আমি যেখানে কলেজে পড়েছি সেই কলেজের ড্রেসটাও সাদা ছিল। তো প্রথম যখন আমি ওটা পড়েছি তখন সত্যি মনে হচ্ছিল যে কলেজ লাইফে ফিরে যেতে পারতাম আর একবার। আপনার তো আসলে চরিত্র হয়ে ওঠার জন্য সেই সময়টা সেইভাবে চিন্তা ভাবনা করতে হয়েছে, কিন্তু যখন আপনি অফ ক্যামেরায় ছিলেন আপনার কলেজের কোন স্মৃতিগুলো মনে পড়েছে, আমরা সেটা জানতে চাই। কলেজের স্মৃতি তো কত কিছু থাকে। আমি সব থেকে বেশি মিস করতাম যে ঝড়, বন্যা, হরতাল, যত কিছুই হতো না কেন কলেজে যাওয়ার খুব, স্কুল কলেজে আমি মিস দিতে চাইতাম না। প্রতিদিন আমি একটু স্টুডিয়াসও ছিলাম, পড়াশোনা করতাম আর কি। তো হোমওয়ার্ক দিলে সেগুলো কমপ্লিট করলে টিচাররা খুব অ্যাপ্রিসিয়েট করতো না, ওটা আমি খুব এনজয় করতাম যে না পড়া করে এসছে বা হোমওয়ার্ক নিয়ে এসছে। তো এই জিনিসগুলো যেহেতু এনজয় করতাম তো আমার কলেজে যেতে, স্কুলে যেতে ভালোই লাগতো। ছোটবেলায় আমি যদিও ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি, তো সে খুব আর্লি মর্নিং থাকতো, হ্যাঁ, তো খুব সকালে, তো ঘুম থেকে তো বাচ্চারা উঠতেই চায় না, আমি উঠে বসেই থাকতাম। মনে হয় অনেক দিন আছে আম্মুকে আমিই উঠাইতাম যে আমার স্কুলে যাব না, মানে জিনিসটা এরকম ছিল। আর ফ্রেন্ডরা কিন্তু অনেক বড় আকর্ষণ স্কুল কলেজে। ওই একসাথে বসে টিফিন ভাগাভাগি করে খাওয়া, ওই ব্রেক টাইমে একটু দৌড়াদৌড়ি খেলা, হ্যাঁ, বিভিন্ন ধরনের খেলা, চোখ বেঁধে আমরা কানামাছি খেলা, লুকোচুরি খেলা, এই জিনিসগুলো খুব মিস করি। এগুলা হয়তো বা কথায় কথায় বলতে বলতে খুব হালকা মনে হয়, কিন্তু এগুলো খুব গভীর অনুভূতি নিয়ে এক একটা মানুষের ভেতরে থাকে। তো যখন ওইটা পরে মানে ড্রেসটা পরেছি এবং চারপাশে খোলা মাঠ, মনে হচ্ছিল যে এখনই একটু ছিবুরি খেলা যেত, এখনই একটু গোল্লাছুট খেলা যেত বা লুকোচুরি খেলা যেত। এই জিনিসগুলো যতই বড় হই না কেন, সেটা শুধুমাত্র যে কলেজ ড্রেস পরলে তা না। ওই ছোটবেলায় যদি দেখি আমার দাদু একটা আতর ব্যবহার করতেন, আমার যদি এখন পর্যন্ত ওই আতরের গন্ধটা কারো কাছ থেকে পাই, আমার ওই ভাবনাটার মধ্যে চলে যায়, ওই সময়টার মধ্যে চলে যায় যে দাদু বাড়ি থেকে আসতেন আমাদের বাড়ি বেড়াতে, এই আতরটা মাখতেন, সেই সময়ের ভেতরে চলে যাই। তো এটা প্রত্যেকটা মানুষেরই আছে। গানের সুরও কিন্তু তাই। আপনি একটা প্রেম, কারো সাথে আপনার ভালোবাসার একটা সম্পর্ক হলো, তখন আপনি একটা গান শুনলেন, সেই গানটা আপনি আরও 10 বছর পরে শুনলেন, আপনি কিন্তু ওই অনুভূতির ভেতরে চলে যাবেন। এটা কেউ ঠেকাতে পারে না, এটা হিউম্যান নেচার। তো এটা স্বাভাবিক, আমাদেরও এটা হয়, সবারই হয়। আচ্ছা, এলিনা শামিয়াপুর পুরোনো দিনের গল্প শুনতে শুনতে আমার কাছে মনে হলো যে শিশির যেহেতু প্রথম সিনেমা, শুটিংয়ের কোনো মুহূর্ত মনে পড়ে? অনেক বেশি। আমাদের একটা গান রিলিজ হয়েছিল টান, এই গানটাতে আমরা অনেক বেশি স্ট্রাগল করেছি। আমরা আসলে ফার্স্টেই বলেছি আমাদের অনেক বেশি বাজেট ছিল না এই সিনেমায়। সো সবাই, মানে কি যুদ্ধ ছিল, অনেক বড় যুদ্ধ ছিল। এবং হয় না যে নিজের জায়গা থেকে প্রত্যেকটা মানুষ সবাই অনেক বেশি হেল্প করেছে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা ঢাকা থেকে বিরিশিরি রওনা দিই এই গানের উদ্দেশ্যে। তখন রাতে আমি ভিডিও করে রেখেছি, বাসের মধ্যে আমরা বাস দিয়ে কিন্তু আমরা গিয়েছি। তো বিরিশিরি পৌঁছানোর কিছু দূর যখন মানে বেশ কত হবে 2 কিলো 3 কিলো রাস্তার আগে হচ্ছে ট্রাকের জ্যাম ছিল। তো বর্ষাকাল ছিল মেবি, রাস্তাঘাট খুবই বাজে অবস্থা ছিল, রাস্তা পুরো ভাঙা, মানে মিনিমাম 2000-1000 গাড়ি এমন হবে, পুরো রাস্তা ব্লক, আমরা কোনোভাবে যেতে পারছি না। তখন অলরেডি ভোর মানে 6:30 বেজে গেছে। এখন আমরা কিন্তু ওখান থেকে যেতে পারছি না। তখন কি করব, একজন আমার ডিরেক্টর, তারপরে হচ্ছে আরো যারা ছিল সবাই নেমে গেছে, ওখান থেকে হাঁটা শুরু করছে। আমাদের তো যেতে হবে আগে, সো হাউজে যেতে হবে, রেডি হইতে হবে, ঘুমাইতে হবে, তারপরে কাজে যেতে হবে। সো ওরা যাওয়া শুরু করছে, তো আমরা যারা ছিলাম ও যেতে পারিনি। আমি ডিওপি ছিল একজন, যে সে নেমে, আমরা ট্রাকওয়ালারা ঘুমায় গেছে, হয় না যে ওয়েট করতে করতে ঘুমায় যায়, তো ওরা ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর আমরা ট্রাফিকের মতো ওখানে যে ট্রাকওয়ালাদের তুলে রাস্তা ক্লিয়ার করছি যে আপনারা টান দেন, আমরা যাব, আমাদের কাজ আছে। ওই বাসটাকে সরাইতে আমার প্রায় 1.5 ঘন্টা, আমি রাস্তায়, আমার কাছে ভিডিও আছে, 1.5 ঘন্টা আমি ট্রাফিকের মতো কাজ করেছি। দেন ওই বাস নিয়ে আমরা বের হই এক মাঠের ভিতর দিয়ে, ওখানে গিয়ে আরেক স্ট্রাগল, আমাদের বাস হচ্ছে বালুতে আটকে গেছে, ওরে বালু। এখন ওখানেও আরেকটা বিপদে পড়ে গেলাম। তারপর যাই হোক, ওভারঅল সবকিছু কষ্ট করে ওখান থেকে রওনা দিয়ে হাউসে গেলাম। তখন অলরেডি বেজে গেছে 7:30টার উপরে।
7:30 বেজে গেছে, আমরা হাউজেই গেলাম। তো আমি বলছি অন্তত আধা ঘন্টা তো ঘুমাতে হবে। ও তারপর হাউসে ঢুকতে নিয়ে অনেক কাহিনী হয়েছে, হাউসেও ঢুকতে পারছিলাম না, এক একজন ওই গেটের মানে যার হাউস সে ঘুমাচ্ছে, সে ফোন ধরে না। এখন এক একজন না, সে আবার ফোন ধরে না। শিশির, একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে উনি আমাদের জন্য অপেক্ষা করতে করতে, আমাদের পৌঁছানোর কথা তো আরো আগে, আরো সকালে, তো উনি ওই পর্যন্ত কিন্তু জেগে বসেছিলেন। এই জেগে বসে থেকে আমাদের যে স্ট্রাগল উনি তো আর জানে না, উনি ঘুমিয়ে গেছেন। এখন আমরা দরজায় মেইন গেট খুলে যে ঢুকবো, কিভাবে ঢুকবো, তারপরে টপকে টপকে কেউ গেছে, পরে হচ্ছে ওনাকে আমরা দেয়াল টপকে ওখানে গেট খুলে তারপর ওখানে বসেছিলাম সবাই। তারপর মোটামুটি 8টার কাছাকাছি হয়ে যায় টাইম। তো আমি জাস্ট বললো আচ্ছা ঠিক আছে, আধা ঘন্টা 1 ঘন্টা ঘুমাও, তারপর রেডি হবো। জাস্ট আমি শুলাম, আমার কাছে মনে হলো যে আমি জাস্ট চোখটা বন্ধ করলাম, লাফ দিয়ে উঠে গেলাম। আমাকে এসে দরজা নয়, উঠো 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 উঠো। 10 মিনিটেরও ঘুমাইতে পারিনি আমরা, কেউ ঘুমাইনি। না কেউ সারা দিন ওইভাবে এই অবস্থায় না ঘুমায়া মানে আমরা কাজ করছি। এবং আলহামদুলিল্লাহ গানটা অনেক সুন্দর হয়েছে। এবং আমি আগেও বলেছি যে সবাই এই হয় না যে কষ্টের পর অনেক বেশি ভালো কিছু আসলে ভালো লাগে, কষ্ট করেছি বাট সাফল্য এসছে। তখন এই গানটার হচ্ছে অনেকেই আমাকে SMS করছে যে গানটা অনেক শ্রুতিমধুর, গানটা অনেক সুন্দর হয়েছে। এবং আমি যখন লাস্ট টাইম আমার VFDC-তে এই গানটাকে আমি কিন্তু উন্মোচন করেছিলাম বড় স্ক্রিনে, প্রত্যেকটা মানুষ, সিনিয়র যারা ছিল প্রত্যেকটা মানুষ বলেছে মাশাআল্লাহ গানটা অনেক সুন্দর, এই গানটা মধ্যবিত্তের সুপারহিট হবে। না, গানটা হয় কি, বাংলা গান তো ভুলে যায় কিছুদিন পর না, এই গানটা মনে থাকবে মানুষের, হয় না, সেই পুরনো একটা আমেজ আসে গানটা শুনলে, মনে হয় যেন একটা সুপার রোমান্টিক একটা সং। এবং লিরিকগুলো এত সুন্দর। এক লাইন গাও। আমি তো, আমার তো কণ্ঠ ভালো না। না, তারপরেও আমরা একটু শুনি। এই পরাণে লাগে বড় টান। আচ্ছা তাহলে একটা ইয়া আছে, মাঝখানে একটা আছে, তুলসী ঝোপে জোনাক জলে মাঝ আকাশের চাঁদ, তোমায় নিয়ে নীল জোছনায় ভেজার বর্ষা। অনেক সুন্দর একটা গান। আমার কণ্ঠ তো তেমন একটা ভালো না, আমাদের কারোরই, আমরা গানের শিল্পী না, হচ্ছে যে চেষ্টা করলাম আর কি, যে গানটা এতই ভালো, আমাদের কাছেও অনেক ভালো লেগেছে আর কি। আমরাও চাই যে দর্শক মহলে এই গানটা দর্শকের হৃদয়ে জায়গা করে নিক। যেহেতু এত ভালো গান বা এই যে আপনাদের স্ট্রাগলের গল্প যখন শুনছি, তো এই সিনেমাটা যখন সেন্সর বোর্ডে আটকে যায় তখন আসলে আপনাদের মানসিক অবস্থা কেমন ছিল? এটা তো স্বাভাবিক, খারাপ লাগার কথা না, এত কষ্ট করে একটা কাজ করা, সেটা যদি সেন্সরে আটকে যায়, এবং বিনা কারণে, তেমন কোনো কারণ ছিল না, কিন্তু নামটা বদলাতে বলছিল, কিছু কিছু জায়গায় কারেকশন দিচ্ছিল, যেগুলো আসলে কারেকশন করার কিছু নাই। তো আমরা আসলে কনফিউজড ছিলাম যে মানে কি হয়েছে, কি কারণে এত তারা নাখোশ। তো পরবর্তীতে আমি ওই সময় তানভীর ভাই আমাকে ফোন দিলেন যে একটু দেখো তো কারোর সাথে কি করা যায় কিনা, কিন্তু সে সময় অরুণা বিশ্বাস ছিলেন ওখানে, তো ওনার সঙ্গে তো আমার খুব ভালো একটা যোগাযোগ ছিল। ওনাকে ফোন দিলাম, তো উনি এমন একটা উত্তর দিলেন যে উনি কিছুই জানেন না এ সম্পর্কে। মেইন কাহিনীটা, কলকাছিটা উনি নেড়েছেন। অরুণা বিশ্বাসের যে ব্যাপারটা, আমি সবচাইতে এখানে আরেকটা ব্যাপার ছিল, আমাকে যখন সেন্সরে দেয় ছবিটা জমা দেয়, আমাকে কল করছে তানভীর ভাই, কল করে বলতেছে যে সেন্সর পেয়ে গেছি, মানে আনকাট ছাড়পত্র। আমি তাই নাকি, খুব খুশি লাগতেছে, আমার ভালো লাগতেছে যে আল্লাহ এত সহজে সেন্সর পেয়ে গেলেন। ঠিক একদিন পর আমাকে কল করে বলতেছে সেন্সর আটকায় দিয়েছে। আমি কেন, আপনি না বললেন যে সেন্সর পেয়ে গেলেন, তাহলে এখন আবার আটকাবে কেন? বলতেছে কেন ওরা আটকায় দিচ্ছে, ওরা নাকি ঝামেলা আছে, কিছু কিছু জায়গায় কারেকশন করতে হবে। ওকে তাহলে দেন, কিভাবে কি করতে হবে করেন। তারপর ঠিক 1 সপ্তাহ পর আবার সে ফোন দিয়ে বললো চিঠি দিয়ে দিচ্ছে আমার হাতে, সেন্সর পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ সবকিছু ঠিকঠাক আছে। এর ভিতরে তো অনেক স্ট্রাগল যাচ্ছে। ঠিক 2-3 ঘন্টা না 4 ঘন্টা পরে বলছে যে চিঠি আবার তারা নতুন করে চিঠি দিয়েছে যে সেন্সর আবার আটকে দিচ্ছে। আমাকে মানে কি বলো যে এই যে নামের জন্য সেন্সর আটকে দিচ্ছে। তখন আমার সাথে রিক্সায় ছিল তানভীর ভাই, তখন আমি কল করছি হচ্ছে আমাদের এই যে অরুণা বিশ্বাস দিদিকে কল করেছি। কল করার পর দিদি যেটা বললো যে আমি তো কিছু জানি না বাবা, আমি তো কিছু জানি না, আমি তো এখানে কিছু না। হ্যাঁ, তারপর সে এমন একটা কমেন্টস করেছে যে আসলে ওই ছবিতে ওনাকে নায়িকা নিলে উনি এটা সেন্সরটা করে দিত। সরি, আমি অন ক্যামেরায় বললাম, আসলে ব্যাপারটা এমন ছিল। উনি খুব মানে হয় না যে খুব বাজে একটা টোনে সে বলতেছিল, মানে আমাদের নায়িকাকে নিয়ে একটা কথা বলছিল। তখন আমার কাছে ফিল হলো, তখন আমি আবার লাউড স্পিকারে দিয়ে রাখছিলাম। সেই কথাটা কি আমাদের দর্শকদের বলা যাবে? বা দর্শকদের বলা যাবে বলতে
ওনাকে নায়িকা নিলে ভালো হতো, ব্যাপারটা এরকম ছিল আর কি। এবার বুঝে নেন, মানে উনি 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 বোঝানোর চেষ্টা করছিল যে ওই ছবিতে তো নায়িকা হিসেবে ওনাকে দরকার ছিল, মানে ব্যাপারটা এরকম ছিল যে ওই ছবিতে উনি নাই কেন। আপনি কি তখন তাকে আসলে পাল্টা জিজ্ঞেস করেছিলেন যে আপনাকে নায়িকা হিসেবে নিলে সেই সিনেমাটা আদৌ ব্যবসা সফল হবে কিনা? উনি সেটা বলেনি যে আমাকে নায়িকা হিসেবে নাও, বাট ওনার কথার প্রেক্ষিতে আমি বললাম যে ওনার কথার ভিত্তিতে আমি বললাম যে তার মানে হচ্ছে, এবং তানভীর ভাই বললো যে উনি যেইভাবে বললো ওই ছবিতে উনি কেন নাই, এবং তাহলে নায়িকাকে নিয়ে ওনার এত কমপ্লেন কেন? যেহেতু নায়িকাকে নিয়ে ওনার কমপ্লেন, তাহলে ওনার নায়িকা হওয়া উচিত ছিল ওইখানে। তো এখন এই যে ওনার যে এই যে পরশ্রী কাতরতা বা এই যে মনের ভেতরে যে এত কিছু, এটা তো আমরা জানতাম না। এটা তো পরে আমার উপরে যে উনি এত খ্যাপা, হ্যাঁ, আমি এটা বুঝলাম যে ওই যে আলো আসবে গ্রুপে যখন আমার স্ক্রিনশট দিছে, তখন আমি চিন্তা করলাম, আরে অরুণা বিশ্বাস দিদি যার সাথে শুধু আপনি না, সে হচ্ছে আপনাকে জেলাস তো আছেই, তার জেলাসি সবচেয়ে আরো বেশি জেলাসি করা হচ্ছে রাজদীপাকে। আমার নাটকে কিন্তু রাজদীপার মা সে থাকে, মানে আমার শাশুড়ি একটা আমার সিরিয়ালে, ওখানে আমি যেটা দেখলাম যে সে রাজদীপাকে নিতে পারে না। এটা কিন্তু কেন আমি জানি না, এটা আমি আরেকজনের কাছ থেকে শুনছি। তার সময়ের সমসাময়িক যারা নায়িকা ছিলেন বা অভিনেত্রী ছিলেন, তাদের কাছে আমি পরবর্তী সময়ে শুনছি। আসলে মানে বাই নেচার কিছু মানুষ থাকে না যে কোয়ার্টিস্ট বা অমুক বা এই নিতে পারে না, সব বয়সেরই। তো এখন যদি হচ্ছে কি বলে তটিনী আর ওরা দুইজন একসাথে কাজ করে না, সাদিয়া আহমেদ, তো ওদের দুইজনকে যদি আমরা সহজভাবে নিতে না পারি, ওদের ওখানে এখন সব বয়সেরই তো একটা আলাদা আলাদা সৌন্দর্য আছে, সব বয়সেরই কাজের পরিধি এক এক রকম, তাই না? তো সেইটা নিয়ে যদি আমি এখন এই ধরনের কমেন্ট করি, এটা কি কখনো শোভা পায়? এটা কি একটা শিল্পীর কাজ হলো? তো পরবর্তীতে আমি যখন ওটা দেখলাম, আমি সত্যি কথা প্রথম দিন আমি অবাক হয়ে গেছি যে উনি আমার স্ক্রিনশট নিয়ে দিতে পারে কিভাবে। তার সাথে কিন্তু আমার খুবই দোস্তি, ওনার কোনো সমস্যা হলে উনি আমাকে ফোন দিয়ে শেয়ার করতেন, আমার কোনো একটা কিছুতে হলে দিদি তুমি এই জায়গাটা এই যে একটু দেখো তো, এরকম একটা সম্পর্ক ছিল। উনি ওদিকে কি করতেন না করতেন সেটা তো আর আমি বুঝতাম না, আমি তো বিশ্বাস রাখতাম ওনার উপরে। আপনার কি স্ক্রিনশট দেয়া হয়েছিল? আমি ছাত্র আন্দোলনের সময় কিছু পোস্ট দিয়েছিলাম জুলাইতে। তো হ্যাঁ, ছাত্র আন্দোলনের সাথে ছিলাম, আছি, থাকবো। তো সেটা ওদের যে আলো আসবে গ্রুপ ছিল না, আলো আসবে গ্রুপে নিয়ে আমার স্ক্রিনশট, এই যে দেখো কি লিখছে, হ্যাঁ, ওটা আবার দেখি অ্যাংরি রিয়াক্ট দিছে সবাই, হ্যাঁ, কে যেন। তো এটা তো স্ক্রিনশট যে উনি দিছে এটা তো জানতাম না, এটা ফ্ল্যাশ না হলে, হ্যাঁ, আর 5 তারিখ যদি না আসতো আমাদের কি অবস্থা হইতো সেটা গড নোজ। তো আল্লাহ বাঁচিয়ে দিছেন আলহামদুলিল্লাহ। তো সেই সাথে সাথে জানলামও যে কালপ্রিটটা আসলে কিভাবে এত সুন্দর মুখোশের পেছনে মানুষের ক্ষতি করে। শিল্পীরা খুব উদার মনের মানুষ হয়, তাহলে কি শিল্পীরা বাস্তব জীবনেও সেই অভিনয়ের একটা মুখোশ পরে থাকে? শিল্পীরা তো মানুষ, তাই না? শিল্পীরা তো মানুষ, শিল্পীদের চাওয়া পাওয়া থাকবে, লোভ থাকবে, লোভের থেকেও বেশি কথা অতি লোভ থাকবে। হ্যাঁ, ও কেন কাজ করবে, আমি সব করব, এই যে একটা টেন্ডেন্সি থাকবে, যে কারণেই কিন্তু শিল্পীরা দুর্নীতি করে। কিন্তু শিল্পীরা যে উদার, সেটার একটা প্রমাণ এই বিপ্লব পরবর্তী সময়ে শিল্পীরা দিয়েছে। 5-6 মাস হয়ে যাচ্ছে না এই বিপ্লব থেকে শুরু করে এভরিথিং, সব রিক্সাওয়ালারাও কিন্তু দাবি নিয়ে দাঁড়িয়েছে, শিল্পীরা দাঁড়ায়নি এখন পর্যন্ত। যে আমরা না খেয়ে আছি, আমরা প্রফেশন চেঞ্জ করে ফেলতে হচ্ছে আমাদেরকে, আমরা এই কষ্টের ভেতরে আছি, এখন পর্যন্ত কিন্তু শিল্পীরাই বলেনি, আর সবাই বলেছে। তো শিল্পীরা চায় যে দেশের পরিস্থিতি ঠিক হোক, অমুকের ভালো হোক, অমুকের ভালোর জন্য সে মাঠে নামে, অমুকের একটা দাবি নিয়ে সে মাঠে নামে, নিজের দাবিটা নিয়ে কিন্তু সবার শেষেই নামে অথবা নামে না। আপনি বলছিলেন যে এই যে পরিবর্তিত সময়টা চলছে, এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ তাদের দাবি নিয়ে যাচ্ছে, এতদিন তারা তাদের সেই দাবিগুলো তুলতে পারেনি, কিন্তু আমরা কিন্তু দেখেছি শিল্পীরা সবসময় সাহায্যের জন্য হাত বাড়ায়, তারা সরকারের কাছে সাহায্য চায়, তাদের জীবনের একটা পর্যায়ে গিয়ে যত বড় শিল্পী হোক না কেন একটা অর্থনৈতিক সংকট দেখা দেয় বা তারা চাইলেই বিভিন্নভাবে সাহায্য পায়। আপনার এই প্রশ্নের আমার খুব সুন্দর ব্যাখ্যা আছে। ধরেন একজন সরকারি চাকরিজীবী বা বেসরকারি চাকরিজীবী, তারা যে টাকা আর্ন করে এবং চাকরি শেষে তাদের কিন্তু একটা স্থায়ী পেনশন অর সামথিং থাকবেই, ঠিক আছে? এবং তারা যে বেতনটা পায়, তাদের মানে চলতে গেলে যতটুকু আর্থিক
প্রয়োজনীয়তা রয়েছে সেটা তারা পায়। কিন্তু শিল্পীরা, আপনি মনে করেন বাংলাদেশের টেলিভিশন অভিনয় শিল্পী সংঘ 1200 শিল্পী আছে, 200 শিল্পী রেগুলার কাজ করে না। ওই 1200 শিল্পী খেয়ে না খেয়ে এই অভিনয় শিল্পী তকমাটা শরীরে রাখার জন্য তারা অন্যান্য কাজের যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও সেগুলো ছেড়ে এসে এই শিল্পের সঙ্গে থাকে। তাতে কি তাদের সারা জীবন স্ট্রাগল করতে হয় না, স্যাক্রিফাইস করতে হয় না? যতটুকু টাকা তা দিয়ে তো সংসারই চলে না। তা দিয়ে বাচ্চার দুধ কিনবে নাকি বাচ্চা স্কুলে পড়াবে, না নিজেরা একটা ভালো বাসায় থাকবে। এবং আমাদের এই শিল্পটা ঢাকা কেন্দ্রিক থাকতে হবে, কিন্তু তাকে ঢাকায় এরকম করে মানে জীবন শেষ পর্যায়ে সারা জীবনই তো শিল্পের মধ্যে দিয়ে গেল তারা। তো সেই শেষ পর্যায়ে তাদেরকে সরকার দেখবে না তো কে দেখবে? এবং তারা যদি সরকারের কাছে মানে এটাকে হাত পাতা বলে কেন এত ছোট করা হয়? এটাকে সরকারেরই তো দায়িত্ব যে শিল্পীর এরকম একটা স্থায়ী কোনো আর্থিক ব্যবস্থা করে দেয়া, তার জীবন সায়ান্নে। তার কি রোগ ব্যাধি হবে না মরে যাওয়ার আগে? হবে না? তার কি বাচ্চাকে একটু বিদেশে পড়াইতে ইচ্ছা করবে না? সে শিল্পী বলে কি তার সব স্বাদ আহ্লাদ একেবারে সারা জীবনের জন্য মাটি চাপা দিতে হবে শুধুমাত্র শিল্পের সাথে থাকবে সেজন্য? শিল্পীর কষ্টটা তো কেউ ওইভাবে দেখে না। সরকারের কাছে আমার ক্যান্সার হয়েছে, আমি 20 লাখ টাকা দিবেন, আমি চিকিৎসা করাবো, এই যে চাওয়াটা, এটাই এত বেশি মানে তাদের কাছে ভিখারির মতো মনে হয়। ভিক্ষুক বলে ধিক্ষার দেয় তখন শিল্পীদেরকে, কিন্তু সারা জীবনের হিসাবটা তো করে না একটা শিল্পীর। এই 1200 শিল্পীর ভিতরে 200 শিল্পী কাজ করে না। চলচ্চিত্রে আসেন 60 জন শিল্পী আছে, 100 জন শিল্পী ঠিক মতো কাজ করে? তাহলে কি এগুলো আসলে সিন্ডিকেটের কোনো সিন্ডিকেট তো আছে আছে কিনা এখানে? সিন্ডিকেট তো আছেই। না, সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে আমাদের দেশে, আমাদের বাংলাদেশে শিল্পীদেরকে অনেক ছোট করে দেখা হয়। আচ্ছা, আমি ইন্ডিয়াতে কাজ করতে গেছি, আমি ছোট অভিজ্ঞতা এতটুকু বলবোই যে পাসিং দিবে যে মেয়ে দুইটা আসছে, ওরা বাঙালি কিন্তু ওরা বানারসেই থাকে সবসময়, দরদের শুটে যেয়ে দেখছি ওদেরকেও ছাতা ধরে দাঁড়িয়ে আছে লোক, বম্বের টিম ওদেরকেও ছাতা ধরে দাঁড়িয়ে আছে। আর বাংলাদেশে প্রধান প্রোটাগনিস্ট 2 জন বাদে ও তোমরা কি মানুষ নাকি তোমরা অন্য জীবজন্তু? মানে অ্যাটিটিউডটা এরকম পুরা ইউনিটের। আচ্ছা, যেহেতু শিল্পীদের নিয়ে কথা হচ্ছে, একটু এলিনা শাম্মী আপু আপনার কাছে জানতে চাই যে বর্তমান সময়ে যারা কাজ করছে আপনার পছন্দের বা আপনার দৃষ্টিতে যারা ভালো কাজ করছে এরকম 5 জন অভিনয় শিল্পীর নাম আমরা জানতে চাই। বর্তমানে কাজ করছে ছেলে মেয়ে সব মিলিয়ে বলতে পারবো? ছেলে মেয়ে সব। মেহজাবিন চৌধুরী, তারপর সাফা, নিশো ভাই, অপূর্ব ভাই, মোশাররফ ভাই। আপনি শুধুমাত্র ছোট পর্দায় যে শিল্পীরা খুব তারকা খ্যাতি পেয়েছে তাদের কথাই বললেন, আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি নিয়েও যদি বলতে বলা হয় এখন ঢালিউড ইন্ডাস্ট্রিতে আমি যদি হিরোর কথা বলি, তার কথা আসলে এত বলা হয়, হ্যাঁ এত বলা হয়। উনি তো একটা পর্যায়ে চলেই গেছেন, উনি আমাদের ভালো লাগার জায়গায়, ভালোবাসার জায়গায় উনি মেগা স্টার। ওনার সাথে আসলে তুলনা দেওয়ার মতো তারপরে 10 জনকেও আমি পাই না, সোজা কথা যেটা। এবং ইন্ডাস্ট্রিটাকে একরকম উনি কুড়িয়ে হলেও ঠেলে নিয়ে যাচ্ছেন। তো ওনার সাথে আসলে কাউকে এখন আর তুলনা দেওয়ার মতো নাই। আমি এই জন্যই নাটকের সবার কথা বললাম। শিল্পী তো শিল্পী। মোশাররফ ভাই চলচ্চিত্রে কাজ করেছেন না? না, আপনি যাদের নাম বলছেন তারা প্রত্যেকেই চলচ্চিত্রে কাজ করছে এবং তারা চলচ্চিত্রকে এখন এগিয়ে নিয়ে যাচ্ছে। তো যেহেতু আমরা আপনার কাছে ঢালিউডের কারো নাম শুনতে চাই, তো সেই জায়গা থেকে যদি আমি আপনার কাছে জানতে চাই যে ঢালিউডের 5 জন তারকা বা 5 জন অভিনয় শিল্পী যাদের কাজ আপনার ভালো লাগে, সেটা নায়ক নায়িকা উভয় হতে পারে। হ্যাঁ, বুবলি খুব ভালো কাজ করছে, আমার ভালো লাগে। সে চেষ্টা আছে, শিক্ষিত মানুষ, তার ভেতরে ওই যে শিক্ষার যে একটা ওই বিষয়টা আছে, যে কারণে তার কাজগুলা ভালো হয়, অভিনয় ভালো করেন। ওনার সাথে আমি কাজ করেছি। তারপর রাজ ভালো অভিনয় করছেন। পরি ইদানিং খুব ভালো অভিনয় করে। পরি, আমি ওকে অ্যাপ্রিসিয়েটও করেছি, কিছুদিন আগেও একটা ওয়েব ফিল্মে কাজ করলো, খুব ভালো অভিনয় করেছে। তারপরে এই আমি 3 জনের নাম তো বলেই ফেলেছি। সাকিব খানের নাম তো বলতেই হয়, হ্যাঁ উনি তো ভালো শিল্পী, ভালো অভিনেতা। এরপরে আর
ভালো কাকে বলে, এর আগে পূর্ণিমা আপু ছিলেন, মৌসুমী আপু ছিলেন, তারা তো আগের। তারা আগের। হ্যাঁ, তারা আগের। তার মানে আমরা দেখছি যে এই প্রজন্মের যে শিল্পীদের কথা আপনার মাথায় আসছে বা যাদের কাজ আপনার ভালো লেগেছে, তাদের যে 4 জনের নাম বললেন, এই 4টা মানুষই মানে দুজনের প্রাক্তন। তাদের ব্যক্তি জীবন নিয়েও তো অনেক আলোচনা হয়। তো আপনারা যেহেতু আপনি তাদের সঙ্গে মিশেছেন, তাদের সঙ্গে আপনার কাজের অভিজ্ঞতা আছে, আপনি সাকিবের সঙ্গে কাজ করেছেন, আপনি বুবলির সঙ্গেও কাজ করেছেন, আপনি পরীর কাজ দেখেছেন, রাজের কাজ দেখেছেন, তাদের সাথে কাজ করা হয়েছে, আমরা কো-আর্টিস্ট। তাহলে এই যে তারা এক সময়ের ভালো সম্পর্কে ছিল, পরবর্তীতে দাম্পত্য কলহ বা বিচ্ছেদের পথে হাঁটে, এই যে মানুষগুলোকে আপনি একদম কাছে থেকে দেখেছেন, এখন তাদেরকে আলাদা আলাদা করে দেখতে আসলে আপনার কেমন লাগে? একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি অনেক বেশি ব্যক্তিগত চর্চা নিয়ে মত্ত। কাজের থেকে বলে না যে ঘামে বেশি, এরকম একটা পরিস্থিতি। কাজের খোঁজ নাই, ব্যক্তিগত জীবন নিয়ে এত কিছু করে কোনো লাভ আছে বলেন তো দেখি? আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিভাবে ফিল্মগুলা হচ্ছে ইন্টারন্যাশনালি যাবে বা দেশের ভিতরে ব্যবসা করবে, সবাই মিলে একত্র হয়ে এটার একটা সমাধান করা। এই যে শুধু ছবি আসে, হলে আসে, নেমে যায়, দেখে না, সত্যি কথা বলতে তো এইটাই। তো এই পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় বের না করে আমরা হচ্ছে যে বেডরুমে ওরা কি ঝগড়া করছে, ড্রয়িং রুমে ওরা কি আলাপ করছে, ওদের কার সাথে সম্পর্ক হলো, কার সাথে না হলো, ব্যক্তিগত বিষয়টা পুরাই ব্যক্তিগত থাকা উচিত। ইন্ডিয়াতে আমরা যদি পার্শ্ববর্তী দেশে দেখি, সালমান খানের কি কোনো স্ক্যান্ডাল নাই? উনি আনম্যারিড একটা পার্সন, সারা জীবন হচ্ছে একা চলছেন, তো ওনার কি কোনো ব্যক্তিগত জীবন নাই? আমরা কি জানতে পারি সেগুলো? খুব সহজে পারি না, কারণ ওরা এইগুলোকে বলে না, ওরা কাজটাকে আগে রাখে। তো আমাদের এই চর্চাটা যেটা ব্যক্তিগত, ওরা একসঙ্গে ছিল যতদিন ভালো লেগেছে, যখন ভালো লাগে নাই একসাথে থাকবে না। বিগত কয়েক বছরে কিন্তু আমরা আসলে দেখেছি যে শিল্পীদের হাতে কাজ কম বা যারা একটু কাজ কম করছে হয়তো বা নিজেদেরকে সময় দিচ্ছে, তারা কিন্তু আসলে তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনায় থাকতে বেশি পছন্দ করেছে। আমরা কিন্তু বিগত কয়েক বছরে এমনটাই দেখেছি। এখন এটা তো সঠিক পদ্ধতি না। আমি নিজে ব্যক্তিগত বিষয়ে বলি যে আমার কাজ হচ্ছে আগে। আমি যেহেতু কাজের বিষয় নিয়ে কথা বলতে এসছি এখানে, এবং কাজ করি বিধায় আমাকে এখানে ডেকেছে, সো কাজটাকেই আমি সম্মান করব, ওটাই আমার প্রার্থনার মতো, ওখানেই আমার সকল কনসেন্ট্রেশন। ব্যক্তিগত জীবন তো আছেই, মানুষের কাজের উপরে ব্যক্তিগত প্রভাব পড়ে, আমরা হিউম্যান বিং, আমাদের এগুলো হবেই, কিন্তু তার মানে এই নয় যে কাজকে ক্ষতিগ্রস্ত করে আমার ব্যক্তিগত জীবনকে আমি কাজ ঢেকে দিব আমার ব্যক্তিগত জীবন। একজন শিল্পীর মূল উদ্দেশ্য আসলে কাজটা হওয়া উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আসলে অনেক বিষয়ে আপনার সঙ্গে আলাপ করলাম। আমি সবশেষ শিশির তোমার কাছে আরেকটা বিষয় জানতে চাই যে সবে তো ঢালিউডে যাত্রা শুরু হলো, অনেকের তো স্বপ্ন থাকে, অনেক স্বপ্ন নিয়ে ঢালিউডে আসে যে আমি এই নায়িকাদের সঙ্গে কাজ করব বা আমি এরকম অভিনয় শিল্পীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করব। তো শিশিরের এরকম স্বপ্ন আছে কিনা বা কাদের সঙ্গে স্বপ্ন আছে? আমি আগেও বলেছি যে আমার মাহি আপুকে খুব ভালো লাগে, ওনার সাথে স্ক্রিন শেয়ার করার খুব ইচ্ছা আমার। আর সর্বপ্রথম আমার ইচ্ছা ছিল হচ্ছে যে শাবনূর আপুর সাথে, এটা সব ছেলেদেরই থাকে হয়তো। এখন তো উনি ইন্ডাস্ট্রিতে তেমন একটা নেই, প্লাস অনেক সিনিয়র একজন মানুষ, হয়তো ওনার সাথে আমার শেয়ার করা হবে না, তবে আমি হচ্ছে মাহি আপুর সাথে একটা কাজ করব, এটা আমার ইচ্ছা আছে। মানে আমি শুধু কাজ করার কো আর্টিস্ট নায়িকাই হইতে হবে বিষয়টা এমন না। মানে আমি জানতে চাই যে আমাদের দেশে তো অনেক গুণী অভিনয় শিল্পী আছে, কাদের সঙ্গে আসলে আপনার স্ক্রিন শেয়ার করার ইচ্ছা আছে? আমার ফার্স্ট অফ অল হচ্ছে মিশা ভাইয়ের সাথে স্ক্রিন শেয়ার করার খুব ইচ্ছা। তারপর মিশা ভাইকে আপনার কেন ভালো লাগে? মিশা ভাইকে ভালো লাগে বলতে কি, আসলে আমি আজকে ইন্ডাস্ট্রিতে এসেছি কিছু মানুষকে দেখে, তাদের সিনেমা দেখে, ডিপজল ভাইয়ার কাজ দেখে, তারপর হচ্ছে চাচ্চু ছবিতে উনি দুর্দান্ত অ্যাক্টিং করেছেন, মানে পজিটিভ, যেমন রাজীব স্যার ছিলেন, আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। তো রাজীব স্যারের অ্যাক্টিং এত ভালো অ্যাক্টিং ছিল যে উনি ভিলেন যখন হতেন, উনি যখন একটা ভালো চরিত্র কাজ করতেন, মানে গুড ক্যারেক্টার করতেন, তখন পুরোটা মিশে ওনার চরিত্রটা এত সুন্দরভাবে। তারপর হুমায়ুন ফরদি স্যার ছিলেন, ওদেরকে দেখে কিন্তু এসছে। এখন যেহেতু ওরা নেই, এখন মিশা ভাই সেই প্রজন্মের একজন মানুষ এবং দুর্দান্ত অ্যাক্টিং করেন অবভিয়াসলি। এবং আমাদের দেশে আমার মনে হয় যে কলনায়ক
হিসেবে উনি এখন অবধি বেস্ট আছেন। সো ওনার সাথে এই জন্যই স্ক্রিন শেয়ার করার খুব ইচ্ছা। আর আমার সবচাইতে পছন্দের মানুষ ছিল হচ্ছে আনোয়ার স্যার। ওনার সাথে স্ক্রিন শেয়ার করার খুব ইচ্ছে ছিল, রাজ্জাক স্যারের সাথে ছিল। আসলে এখন এই মুহূর্তে আছে হচ্ছে আনোয়ারা ম্যাডাম। ওনার সাথে আমার লাস্ট হচ্ছে আপনাদের প্রোগ্রামে দেখা হয়েছে। আমি কিন্তু বলে দিয়েছি যে আমার খুব ইচ্ছে যে আপনার সাথে আমি একটা কাজ করব। হ্যাঁ, তখন পাশ থেকে একজন মজা করতেছিল যে মায়ের মোর চরিত্র এখন করবে না, এখন দাদির চরিত্র করবে। আমি হ্যাঁ তাহলেও করবো, সমস্যা নেই। উনি তো কাজ করেন না এখন, তো এই আর কি। যদি ইচ্ছাটা পূরণ হয় যে ওনার সাথে আমি একটা লাস্ট একটা কাজ করি, যদি উনি কাজ করে তো ওনার সাথে আমার নেক্সট টার্গেট হচ্ছে ওনার সাথে ফার্স্ট অফ অল একটা কাজ করা। আচ্ছা শিশির, আপনি যেহেতু আমাদের ইন্ডাস্ট্রির নবাগত নায়ক, আপনি নিজের থেকে আসলে আমাদের এখন বর্তমান প্রজন্মের যে নায়করা আছে কাউকে আপনি ফলো করেন কিনা, যেটা আপনি আসলে কখনো প্রকাশ করেন না, কিন্তু আসলে আপনি তার স্টাইল বলেন বা তার মতো করে যে তারকা হয়ে ওঠার চেষ্টা, সেরকম কোনো কিছু আপনি ফলো করেন কিনা? না, এই বিষয়টা নিয়ে তো আমাকে সবসময় মানে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। লাস্ট আমার প্রেস মিটে হচ্ছে যে আমি একটা কথা বলেছিলাম, আর আমাকে প্রশ্নটা ছিল এমন, তুমি 25 বছর পর তোমাকে কোন জায়গাটায় দেখতে চাও, এমন একটা প্রশ্ন ছিল। কারণ জানে যে আমি সাকিব ভাইকে অনেক ভালোবাসি, সাকিব ভাইকে পছন্দ করি। আমি না শুধু, এই প্রজন্মের সবাই সাকিব ভাইকে ফলো করে, সাকিব ভাইকে পছন্দ করে। তা আমি শুরু থেকে এটাতে কিন্তু আমি আগেও বিতর্ক হয়েছিল আমাকে নিয়ে, যে মহরতে আমার যখন সাকিব ভাইয়ের কথা বলেছিলাম, ইকবাল ভাই আমাকে নিয়ে একটা বাজে মন্তব্য করেছিল। তা আমি ওনার জন্য কিন্তু শুরু থেকেই ফাইট করে আসছি। বাট এই প্রথম আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে একটা বিষয়, আমাদের দেশের দর্শকদের উদ্দেশ্যে আমি কথাটা বলছি। আমাকে প্রশ্নটা করা হয়েছিল 25 বছর পর তোমাকে কোন জায়গাটায় দেখতে পাবো, বা তোমাকে কোন জায়গাটা দেখতে চাও। তখন আমি ওখানে বলেছিলাম 25 বছর তো অনেক লম্বা টাইম, মানুষের তো 1 সেকেন্ডের ভরসা নেই, হয়তো আমি এখানেও মারা যেতে পারি। সেই জন্যই কিন্তু আমি কথাটা বলেছিলাম যে আগে আমি বাঁচি, যদি মারা না যাই। আমি কিন্তু সেই জন্যই কথাটা বলেছিলাম। এর কথাটা অনেকে না বুঝে খুব বাজে বাজে মন্তব্য করছে। কথাটা এমন ছিল, আমি আমাকে সর্বোচ্চ জায়গাটা দেখতে চাই, এবং এমনও হতে পারে, আমি সাকিব ভাইয়ের জায়গাটায় থাকতে চাই। এমনও হতে পারে আমি সাকিব ভাইয়ের চেয়ে অনেক বড় জায়গায় যেতে চাই। এই যে সাকিব ভাইয়ের চেয়ে অনেক বড় জায়গায় যেতে চাই, এইটা আমি কেন বললাম, এটা আমি অন্যায় করে ফেলেছি। কিন্তু আসলে কথাটা কি ছিল যে 25 বছর পর, আমি তো কালকে বলিনি যে আমি কালকে সাকিব ভাইয়ের অনেক বড় উপরে চলে যাব। এখন স্বপ্নটা দেখতে হলে না অনেক বড় স্বপ্নই দেখতে হবে। আমি ইন্ডিয়াতে একজনের একটা ইন্টারভিউ দেখেছিলাম, ওনার যখন স্বপ্নের কথা জিজ্ঞেস করা হয়েছিল, উনি এমন একটা কথা বলেছিল যে ওনার স্বপ্নের উপর আর কোনো স্বপ্ন নেই। মানে ওনার যে সর্বোচ্চ যেটা দেখেছে সে সেটাই বলেছে। তো উনি বলেছিল যে তুমি তোমার স্বপ্নটা যেটা দেখবা সেটা বলো, এবং সেটা যেন উত্তম হয়, সবচেয়ে বড় হয়। তো সবচেয়ে বড় স্থানে কে আছে এখন আমাদের ইন্ডাস্ট্রিতে? সাকিব ভাইয়া। আমি তো অবশ্যই চাইবো যে সাকিব ভাইয়ের চেয়ে অনেক উপরে যাবো। এই যে কথাটা আমি বললাম, এখন এইটুকু যদি আপনি কেটে লাগিয়ে দেন, মানুষ তো আমাকে বাজে কথা বলবেই। যাই হোক, আমি সবসময় হচ্ছে সাকিব ভাইয়াকে ভালোবেসে আসছি, এবং ওনাকে ভালো না বাসার কোনো রিজন নাই, বরং ভালোবাসার 1000টা রিজন আছে। শিশির, আমি আপনাকে একটা বিষয় একটু বলতে চাই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে অনেকেই বলিউডের একজন নায়কের সঙ্গে মিলিয়ে ফেলে, বা তার মতো দেখতে আপনি, সেই ধরনের একটা মন্তব্য আসে। আপনি কি কখনো সেটা দেখেছেন, বা আপনার কাছে কখনো কেউ বলেছে কিনা? আমাকে বলেছে, আমাকে বেশ অনেকেই বলে। আমাকে শুধু বলিউড না, কলকাতার একজনের সাথেও মিলায়। কার সঙ্গে মিলায় আপনাকে? দেব ভাইয়ের সাথে। আর বলিউডে হচ্ছে বলিউডই তো, হ্যাঁ, তামিল ইন্ডাস্ট্রিতে। বলিউডে হচ্ছে না, বলিউডে কারোর সাথে আমি এখনো শুনিনি। আমি শুনেছি তামিল মাহেশ বাবু, আর হচ্ছে কলকাতার দেব দাদা, আর হচ্ছে যিশুদা। কিন্তু আমরা কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমে কমেন্ট বক্সে দেখি যে আপনাকে বলিউডের জন আব্রাহামের সঙ্গে মিলিয়ে ফেলে। না, এটা কিভাবে? হয়তো চেহারা কাটিংটা, বাট ওনার তো অনেক বেশি বডি বিল্ডার আছে। আসলে দর্শক তো তাদের মন্তব্য জানাবেই। সো তাদের জায়গা থেকে তাদের পছন্দের, তাদের কাছে যে তারকার মতো মনে হবে তারা আসলে সেটাই মেলাবে। তো যাই হোক, আমরা অনেক আড্ডা দিলাম, যেহেতু রাত পোহালেই মধ্যবিত্ত আসছে প্রেক্ষাগৃহে। প্রথমে এলিনা শাম্মী আপু, আপনাকে বলবো যে আপনি আপনার দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান।
দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলা, যেহেতু নামটা মধ্যবিত্ত, আমরা এত আলোচনা করলাম, আলোচনায় বোঝা গেছে যে মধ্যবিত্ত স্টাইলেই এটা শ্যুট হয়েছে। আমরা প্রত্যেকেই আসলে মধ্যবিত্ত। উচ্চবিত্ত অনেক উপরে থাকে, আমরা কিন্তু নিম্নবিত্তও নই, উচ্চবিত্তও নই, মাঝামাঝি জায়গায় আছি। এবং আমার মনে হয় যে সমাজে বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত। আমাদের মধ্যবিত্ত চলচ্চিত্রটি দেখতে আসুন হলে, এবং নিশ্চয়ই নিজেকে খুঁজে পাবেন কোনো এক চরিত্রের সাথে। শিশির, এবার যেহেতু প্রথম সিনেমা, অনুভূতি নিশ্চয়ই অনেক গভীর, পাশাপাশি এক্সাইটমেন্ট অনেক বেশি। যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চান। দর্শকদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি একটু লম্বা করে বলবো, বিকজ আমাদের পার্শ্ববর্তী দেশে, সেটা হচ্ছে ইন্ডিয়াতে, নতুনদেরকে অনেক সুন্দরভাবে সাপোর্ট করে এবং অ্যাকসেপ্ট করেন। এবং এমনও আমরা দেখেছি যে বড় বড় যারা সুপারস্টাররা আছে তারাও এসে কিন্তু খুব সুন্দরভাবে সাপোর্ট করেন। তো আমি দর্শকদের কাছে বলতে চাই যে আমরা একটা মধ্যবিত্ত সিনেমাটা আসলে অনেক মধ্যবিত্ত সিনেমা নিয়ে অনেক বলেছি, গল্প নিয়ে অনেক কিছু বলেছি, সব কিছু নিয়ে বলছি। একটা কাজের পেছনে না মানে অনেক শ্রম থাকে, অনেক কষ্ট থাকে। তো কিছু কিছু যখন জিনিস দেখি যে একটা সিনেমা রিলিজ হলো, তারপর আপনারা না দেখে কিংবা একজনের কাছ থেকে শুনে আরেকজনের কাছ থেকে শুনে বাজে মন্তব্য করে সিনেমাটা দেখতেও যান না, সিনেমাটা হল থেকে নামিয়ে দেওয়া হয়। আসলে তখন ওই ডিরেক্টরের এবং ওই প্রডিউসারের এবং ওই আর্টিস্টগুলো যারা যারা সকলেই কাজ করেন তাদের না অনেক বেশি কষ্ট হয়, কারণ আপনাদের জন্যই কিন্তু একটা মুভি বানানো হয় বা একটা নাটক বানানো হয়। সো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা নিজেরা হলে আসবেন, মধ্যবিত্ত চলচ্চিত্রটি দেখবেন, দেখে নিজের চোখে দেখে নিজের কানে শুনে মন্তব্য করবেন, আর আমাদেরকে অ্যাকসেপ্ট করবেন। আপনারা যদি আমাদেরকে অ্যাকসেপ্ট করেন তাহলে আমরা ভালো কিছু উপহার দিতে পারবো, কারণ আপনাদের একটুখানি সাপোর্ট আমরা অনেকখানি সাপোর্ট পাই। সো আপনারা আসবেন, ইনশাল্লাহ দেখা হচ্ছে আগামীকালকে সিনেমা হলে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের মধ্যবিত্তের জন্য শুভকামনা জানাচ্ছি। আমরা চাই যে দর্শক মহলে মধ্যবিত্ত জায়গা করে নিক, এবং যেহেতু আগামীকাল সিনেমাটি মুক্তি পাচ্ছে, আপনাদের সিনেমার সাফল্য কামনা করছি। অনেক ধন্যবাদ।